নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন। শুক্রদেব রাশি পরিবর্তন করছে এই 8 তারিখ, জুন মাসের 8 তারিখে এবং জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত তার পরিবর্তনের সময়সীমা। এই সময়কালে শুক্র অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশিতে শুক্র যে সময় অবস্থান করবে, সে সময় কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি এই রাশিতে, এই কর্কট রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে। অর্থাৎ দুই গুরুর জুতি তৈরি হয়ে যাবে এই দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরে। তো শুক্র তো কারক গ্রহ মিথুন রাশির ক্ষেত্রে, পঞ্চমপতি শুক্র এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র। পঞ্চম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি, পঞ্চম ঘর। এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সপ্তম ঘর। এবং তার সাথে কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি। তো দুই গুরুর কিন্তু মহাসংযোগ ঘটছে এই মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে। কীরকম প্রভাব পড়বে এই সময়কালে, কোন দিক থেকে মিথুন রাশির উন্নতি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সেগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের এই যে অবস্থান, শুক্র আর দেবগুরু বৃহস্পতি। শুক্র হচ্ছে কি সুখের কারক, শুক্র হচ্ছে সুখের কারক, প্রতিভার কারক, তারপরে হচ্ছে ঐশ্বর্যের কারক, তারপরে হচ্ছে ধনসম্পত্তির কারক। মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে শুক্রকে, সেরকম দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে পরোপকারিতা, মায়া, মমতা, ধর্ম, আধ্যাত্মিকতা এবং তার সাথে অর্থেরও কারক, ধনসম্পত্তিরও কারক দেবগুরু বৃহস্পতি। তো দুই গুরুর জুতি তৈরি হচ্ছে। তো দুই গুরুর জুতিতে এই জুতি খুবই ভালো জুতি, একে গজলক্ষ্মী যোগ বলা হয়। এবং এই জুতির প্রভাব দুই গুরু কিন্তু দুই গুরুর বিপরীতে। দুই গুরুর মধ্যে সম্পর্ক শত্রুতা, মিত্রতা নয়। তো দুই গুরু কিন্তু বিপরীত অবস্থানে অবস্থান করলেও তাদের যে জ্ঞান, তাদের যে জ্ঞানের ভাণ্ডার, সেটা যথেষ্ট প্রভাবিত করবে রাশিকে। এবং সেইখানটাতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে মিথুন রাশির। এবং এই যে দুই গুরুর যে অবস্থান হয়ে গেছে দ্বিতীয় ঘরে, ধন সম্পত্তির ঘরে। তো দেবগুরু বৃহস্পতি যেরকম কর্মের ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতি, সেরকম শুক্র তো পঞ্চম ঘরের অধিপতি। তো পঞ্চম ঘর থেকে তো মা লক্ষ্মীর বিচার হয়, পঞ্চম ঘর থেকে কর্মেরও তো বিচার হয়। সরকারি কর্ম, বেসরকারি কর্ম, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুই তো চলে আসে। কারণ জ্ঞান যদি না থাকে, শিক্ষা যদি না পেটে থাকে, তাহলে তো সে ইনকাম করতে পারবে না। পঞ্চম ঘরের যে গ্রহ অবস্থানই করবে, তার সপ্তম দৃষ্টিই পড়বে লাভের ঘরে। অর্থাৎ যে কোনো কর্ম করে যে লাভটা যে অর্জন করবে, তার জন্য তো জ্ঞানের প্রয়োজন। তো সেই জ্ঞানটা পঞ্চম ঘর থেকেই আসে। তো পঞ্চম ঘরের জ্ঞান আর দশম ঘরের কর্ম, তার থেকে লাভ, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে এই মিথুন রাশির ক্ষেত্রে শুক্র আর দেবগুরু বৃহস্পতি জুতির প্রভাব। এই জুতির প্রভাব এতটাই হবে যে ধন সম্পত্তি দায়ক, বৃদ্ধিদায়ক হয়ে যাবে এই সময়কাল। এত সুন্দর অবস্থান। তো যাই হোক, শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন 8 তারিখ থেকে শুরু হচ্ছে। 8 তারিখ থেকে, এবং যে নক্ষত্রগুলোতে শুক্র অবস্থান করবে, তিনটি নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, যে মুহূর্তে শুক্র রাশি পরিবর্তন করবে পুনর্বসু নক্ষত্রে। এবং তার সাথে 10 তারিখ পর্যন্ত সেই নক্ষত্র থেকে আবার নক্ষত্র পরিবর্তন করে পুষ্যাতে চলে আসবে। তো পুষ্যা নক্ষত্র তো শনিদেবের নক্ষত্র, কিন্তু অধিপতি দেবতা তো দেবগুরু বৃহস্পতি। তার সাথে আবার এখানে 22 তারিখ পর্যন্ত থেকে 23 তারিখে আবার বুধের নক্ষত্রে চলে আসবে। তো বুধের অশ্লেষা নক্ষত্রে চলে আসবে, অধিপতি বুধ, কিন্তু দেবতা আবার সেই হয়ে যাচ্ছে এখানে তো সর্পদেব। তো বুধের নক্ষত্রেই আসবে, রাশির অধিপতির নক্ষত্রে। এবং এই সময়কালে এই যে শুক্র রাশি পরিবর্তন করছে, এই সময়কালে আবার গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে। রাশির উপরই বুধের অবস্থান, রাশির উপর রাশির অধিপতি অবস্থান করছে। ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে বুধ এখানটাতে। শনি অবস্থান করছে কর্মের ঘরে, শনির অবস্থান, এবং শনির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, এবং শনি কর্মের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু আবার বুধের নক্ষত্র, রেবতী নক্ষত্র। অপরদিকে ভাগ্যের ঘরে রাহু অবস্থান করছে। তো রাহু আবার সেই ভাগ্যের ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে। এখানটাতে যেরকম রাহু নিজের নক্ষত্র শতবির সাথে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু অবস্থান করছে তো কুম্ভ রাশিতে, অর্থাৎ শনিকে যথেষ্ট বলবান করবে। কর্মের ঘর যেরকম বলবান হবে, সেরকম ভাগ্যের ঘরটাও বিশেষভাবে বলবান হবে। কারণ রাশির উপর রাহুর প্রভাব থাকবে এই সময়কালে, রাশির উপর প্রভাব থাকবে। এবং শনির সাথে দেবগুরু বৃহস্পতি নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে, নবম পঞ্চম যোগ। তো অবস্থান যথেষ্ট ভালো। তার মধ্যে এই শুক্রদেবের পরিবর্তন খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। লাভের ঘরের অধিপতি আবার মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে। 20 তারিখ পর্যন্ত থাকবে। আবার এদিকে বুধ 21 তারিখ পর্যন্ত থাকবে, থেকে রাশি পরিবর্তন করবে। তারপরে সূর্য মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে চলে আসবে রাশির উপরে। তো রাশির উপর চলে আসবে, বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধ 21 তারিখে যখন রাশি পরিবর্তন করবে, তখন
এই দুই গুরুর সাথে আবার বুধও অবস্থান করবে, একদম তিনটি শুভ গ্রহের প্রভাব সেই সময় থাকবে। তো সেই সময় ভিন্ন রকম আলোচনা হবে, কিন্তু এগুলো জিনিস এই গ্রহগুলোর তো পরিবর্তন হবে, শুধু তো শুক্রের পরিবর্তন হচ্ছে সেটাও না, এই মাসে একাধিক পরিবর্তন রয়েছে। তো প্রত্যেকটা পরিবর্তনই ফেভারে আসছে এই মিথুন রাশির ক্ষেত্রে। বিভিন্ন দিক থেকে ইনকামের সুযোগ থাকবে মিথুন রাশির। আর এই দুই গুরুর যে অবস্থান, এই দুই গুরুর অবস্থানে এই দৃষ্টি প্রভাবগুলো, গুরুর যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি যেরকম পড়ে যাচ্ছে ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে, এবং নবম দৃষ্টি কর্মের ঘরে পড়ে যাচ্ছে। তো এই ঘরগুলোকেও প্রভাবিত করবে, বিশেষ করে সপ্তম ঘরটা আরও বেশি প্রভাবিত হয়ে যাচ্ছে। সপ্তম দৃষ্টি যেটা অষ্টম ঘরে পড়ছে, সেই ঘরটা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। তো অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি আর গুরুর এই জ্যোতির যে দৃষ্টি, এর প্রভাবে কি হবে, মানে এই সময়কালে গোপন বিষয় বা আকস্মিক পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তা আকস্মিক পরিবর্তন যেটা হবে কর্মক্ষেত্রে, সেখানটাতে বিশেষভাবে লাভবান হবে এই মিথুন রাশি, পরিবর্তনে লাভ হবে। এছাড়া শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে, রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা, এগুলোর জায়গাটা যথেষ্ট ভালো এই সময়কালে উঠে আসছে। এবং বিগত দিনে যে অশান্তি গণ্ডগোল, কোনো যদি সম্পত্তিজনিত বিবাদ থাকে পূর্বপুরুষদের, উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি মানে হাতে আসা, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। অর্থাৎ হঠাৎ কিছু প্রাপ্তি, যেটা আশা করা যায়নি, এরকম কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা গুপ্তবিদ্যার সাথে জড়িত রয়েছেন, জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত রয়েছেন, আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন, এগুলো দিকে যেরকম ভালো উন্নতির যোগ থাকছে, সেরকম এগুলোর উপর বিশেষভাবে আগ্রহ, এগুলো কিন্তু দেখাচ্ছে এই সময়কালে খুবই ভালো অবস্থান। এবং যে কোনো অসুবিধা থেকে বা যে কোনো সংকট থেকে বা যে কোনো বিপদ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে, এই জিনিসগুলো থাকছে প্রভাবগুলো এই সময়কালে। এবং নিজের কর্মকে প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন, সেই দিকেও কিন্তু ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এছাড়া জীবনসঙ্গীর মাধ্যমে কোনো আর্থিক লাভ, সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে, যে জীবনসাথী যদি কোনো কাজকর্ম করে, সেখানটাতেও কিন্তু একটা অর্থ লাভ বা আর্থিক সুবিধা এই সময়কালে পেতে পারে। এবং নিজের কর্মের প্রতি কিন্তু আবার যথেষ্ট মানে একটা স্থিরতা, এই জিনিসটা উঠে আসছে, স্থিরতা এই জিনিসটা উঠে আসছে। আর দেবগুরু বৃহস্পতি আর শুক্রের এই যে অবস্থানটা হচ্ছে, তো যাদের জন্মকুষ্ঠিতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু আবার ওই তৃতীয় ব্যক্তি দ্বারা দাম্পত্য জীবনেও অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, তৃতীয় ব্যক্তির কথা, যে কেউ কিছু এসে দাম্পত্য জীবনে অশান্তি লাগিয়ে দেবে, যে তার কথাতেই অশান্তি হয়ে গেল, অমুক ব্যক্তি বলেছে, অমুক বন্ধু বলেছে, এগুলো করলে কিন্তু আবার অশান্তি গণ্ডগোল হবে। কারণ দুই গুরু, বিপরীত পরিস্থিতি, জ্ঞানী লোককে কোনো সময় একসাথে বসানো যায় না, বসতে চায় না, কারণ অহংকার জিনিসটা থাকে। তো যার জন্য মানে দু চারটা মাতালকে একসাথে বসিয়ে রাখা যাবে, কিন্তু দু চারজন জ্ঞানী গুণী ব্যক্তিকে একসাথে বসিয়ে রাখা মুশকিল হয়। এই সময়কালে মানে এই জিনিসটা লক্ষণীয় হবে, যাদের গুরু আর শুক্রের এরকম মানে অবস্থান খারাপ রয়েছে, তো অহংকার জিনিসটাও বিশেষভাবে কাজ করবে এই সময়কালে। এবং তার সাথে মানে কি বলবো, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তমপতি তো দেবগুরু বৃহস্পতি, আর কর্মের ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এদিকে হচ্ছে ব্যয়ের ঘরের অধিপতিও তো আবার শুক্র, পঞ্চম ঘরের অধিপতিও শুক্র, ধনসম্পত্তির ঘরে। অর্থাৎ নিজের ডিসিশন কিন্তু আবার ঠিক সময় মানে ঠিক মতন করে নিতে হবে। এবং এই সময়কালে যাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতি রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলছি যে কোনো কাজ করতে গেলে অবশ্যই যেরকম কোনো কাগজপত্রে, দরকারি কাগজপত্রে যদি সই সাবুত করতে হয়, তো তার রিসিভ কিন্তু রেখে দিতে হবে, তাতে কিন্তু অসুবিধায় পড়তে হবে এই সময়কালে, রিসিভ লাগবে মোট কথা। পরবর্তীতে সেটাই কিন্তু আবার অসুবিধার মূল কারণ হয়ে যাবে, ভোগ বিলাসিতার দিকে খরচাপাতি হবে। তবে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের ব্যাপারটা কি, যে কোনো কাজ করতে গেলে আগে বিবেক জিনিসটা আসবে। যে শুক্র দ্বাদশপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তো শুক্র জিনিসটা সুখ জিনিসটাকে বুঝাচ্ছে, সুখ আকর্ষণ এগুলো জিনিস বুঝাচ্ছে। তো নিজের সুখকে মানে সুখ সুখ লাভ করার জন্য সে সময় কিন্তু নিজের বিবেকটাও কাজ করবে, যেহেতু গুরু একসাথে রয়েছে, যে আমি এই ভোগ জিনিসটা করবো কিনা, এই জিনিসটা আমি করতে গেলে আমার একটা যে বিবেক, সেই বিবেকটাও যথেষ্ট কাজ করবে। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে রয়েছে, তো দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি ধর্মের কারক, ঈশ্বরীয় শক্তির কারক, সেদিকেও কিন্তু প্রেম, সেদিকেও কিন্তু আকর্ষণ, এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে এই সময়কালে। যে ধর্মের প্রতি বিশেষ আকর্ষিত হওয়া, ধর্মের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। আর দুই গুরুর অবস্থানে মানে কি বলবো, যে এই জায়গাটাতে দুই গুরুর অবস্থানে যে বিপরীত যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি মানে যাদের এই জুতি রয়েছে তাদের ক্ষেত্রেই বলছি একমাত্র, যে কোনোভাবে গুরুর নিন্দা করা যাবে না। গুরু নিন্দা বা ধর্মের নিন্দা বা সৎসঙ্গের নিন্দা
আমি গুরু দীক্ষা নিয়ে ফেলেছি, সেই গুরুর সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছি, কোথাও সৎসঙ্গ হচ্ছে তার বিপরীত কথাবার্তা বলে বেড়াচ্ছি, তাহলে কিন্তু এই জ্যোতির প্রভাব আবার খারাপ দিবে। যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে তারা কিন্তু বিশেষভাবে সাবধান, কোনোভাবে গুরুর নিন্দা করা যাবে না, গুরুর নিন্দা করা যাবে না, তো কিন্তু এই জ্যোতির বিশেষভাবে প্রভাব খারাপ দেবে। এছাড়া এই সময়কালে যে উপাচার করবে সেটা হচ্ছে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো। এবং শনি কর্মের ঘরে অবস্থান করছে, রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্র অবস্থান করছে। রেবতী নক্ষত্রে যে ত্রিমূর্তির কথা বলা যায় সেটা ভোলে বাবাকেই বুঝাচ্ছে। অতএব ভোলে আবার বিশেষ অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো এবং ধনসম্পত্তি বলছি, এখানটাতে যে কোনো মন্দিরের পূজারীকে কিছু দান করো, 5 রকম ফল দক্ষিণা দান করে তাদের পাঁচই আশীর্বাদ নাও। বিশেষ এখানটাতে ভালো প্রভাব পড়বে, এই সময়কালে ভালো ফল পাওয়া যাবে। যে কোনো ধার্মিক অনুষ্ঠানে কোনো যারা পূজারী রয়েছেন তাদের পাঁচই আশীর্বাদ নাও, বিশেষ এখানটাতে লাভবান হওয়া যাবে। তাদের আশীর্বাদ, তাদের ব্লেসিং যথেষ্ট কাজ দিবে এই সময়কালে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।